কি ভাবছিস আমি কিছু বুঝি না? ওই প্রতিবেশীর বাক্সের জন্য তোরা ছকছক করে বেড়াচ্ছিস, অথচ বাক্স কারুর অধিকারই নেই। ওটা স্ত্রীধন, ওটা আমি পাবো। মাটিতে বসে দুই হাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। তার রং একটুকুও চটেনি, এক্কেবারে চকচক করছে। আর ঢাকনার ওপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জলজল করছে। গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎ করে ঘুমটা আমার ভেঙে গেল। রাতের অদ্ভুত চুপচাপের মধ্যে শুনতে পেলাম পাহাড়ে পাশপালিশটার আড়ালে দিদিমা আস্তে আস্তে নাক ডাকছেন। আর কোথাও কোনো আওয়াজ নেই। তারপর শুনতে পেলাম হুতুম পেঁচাটা ডাকছে ওই দূরে, আর মাথার ওপর পুরনো কাঠের কড়িগুলো মটমট করে মোড়ামুড়ি দিচ্ছে। তবে বুঝতে পারছিলাম যে এসবের জন্য মোটেই আমার ঘুমটা ভাঙেনি। এর জন্য আরো অন্য কারণ আছে। শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো, পা শিরশির করতে লাগলো, আর গলাও শুকিয়ে কাঠ হয়ে গেল। জল না খেয়ে আর এক মিনিটও থাকা অসম্ভব হলো। তখন আস্তে আস্তে খাট থেকে নামলাম। আস্তে আস্তে করে দরজাটা খুলে বাইরে প্যাসেজে দাঁড়ালাম। ওই একটু দূরেই দেখতে পেলাম কলসি ভরা জল রয়েছে, কিন্তু মাঝখানে যা ঘুটঘুটে অন্ধকার, তা পেরিয়ে যাওয়ার কোনো সাহসই আমার নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুলটা বাঁ পা দিয়ে চুল করছি। ঠিক এমন সময় কার পায়ের শব্দ শুনতে পেলাম। কি আর বলবো, আমার হাত পা পেটের মধ্যে একদম সেদিয়ে গেল। যেদিকে শব্দটা এলো সেদিকে সেজো দাদামশাইয়ের ঘর। আমি কল্পনা করতে লাগলাম, দাঁত দিয়ে ছোড়া কামড়ে ধরে হাত দিয়ে শীত কাটতে কাটতে, কানে মাকড়ি পরা, লাল নেংটি, গায়ে তেল চুকচুকে সব চোর ডাকাতেরা সেজো দাদামশাইয়ের ঘরে ঢুকে ওর হাত বাক্স সরাচ্ছে, রূপোর গড়গড়াটা নিচ্ছে, মখমলের চটিও পায়ে দিচ্ছে। এমন সময় ঠুস করে সেজো দাদামশাই দরজাটা খুলে গেল। আর বিড়ি ধরাতে ধরাতে যে লোকটা বেরিয়ে এলো, তাকে দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। এ তো সেই চিমড়ে ভদ্রলোক, বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগোচ্ছে। আমার তো আর সেখানে নড়বার চড়বার ক্ষমতাই নেই। লোকটা দেখলাম আস্তে আস্তে অন্ধকারের মধ্যে মিলিয়েও গেল। একটু বাদেই নিচের তলায় একটা দরজা বন্ধ হবার শব্দও পেলাম। এতক্ষণে চলবার শক্তি আমি ফিরে পেলাম। ভাবলাম জল খেয়ে কাজ নেই, ঘরেই ফিরে যাওয়া যাক। একবার বেরোলো ওই চিমড়ে ভদ্রলোক, এবার হয়তো ডাকাত দল বেরোবে। কিন্তু ফিরতে যাব এমন সময় একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল। নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবেমাত্র পকেটে পড়েছি, এমন সময় আবার সেজো দাদা মশাইয়ের দরজা খুলে গেল। এবারে স্বয়ং সেজো দাদা মশাই বেরিয়ে এলেন, টর্চ হাতে কি যেন খুঁজতে বেরিয়েছেন। ভাবলাম আমাকে দেখতে পেলে যে কি হবে। এমন সময় কিসে একটা হোঁচট খেয়ে না দাদামশাই পা ছুঁড়ে সেখানে পড়ে গেলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরেও ঢুকলেন। ভাবলাম ভালোই হলো, আমাকে তো আর দেখতে পাবে না। আমি ঘরে গেলাম, খানিকটা জল খেয়ে শুয়েও পড়লাম। পকেটে কাগজটা কড়কড় করছে, করতেই লাগলো, কিন্তু দিদিমা আলো নিভিয়ে দিয়েছেন, পড়বার তো এখন উপায় নেই। অগত্যা সকালের জন্য অপেক্ষা করতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি কে জানে। আমি স্বপ্ন দেখলাম প্রতিবেশী এসে পেছনের বারান্দার দরজা থেকে আমাকে ডাকছেন। ইয়া চেহারা তার, গলায় রুদ্রাক্ষের মালাও আছে। এক হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছেন, আর অন্য হাতটা পেছনে রেখেছেন। আমি কাছে যেতেই উনি আমাকে বললেন, কি রে, বাক্স পেয়েছিস? আমি বললাম, কই,
না তো। নিমেষের মধ্যে বাক্স যে কোথায় ফেলেছিলে সে কত দিন থেকে খোঁজা হচ্ছে, পাইনি। আমার আশা আছে আমি দুদিনই খুঁজে দেব। কোথায় রেখেছিলে গো? প্রতিবেশী বললেন। হ্যাঁ বাচ্চা, ভালো করে খুঁজে দেখা, পেলে তুই নিস। ওই পাঁচুটা তো একটা ইডিয়েট, জোলাপের পর্যন্ত ডোজ সহ্য করতে পারে না। তুই নিস কেমন? ওই বাক্সের মধ্যে লাল চুনির কানের দুল আছে, ওটা তোর মাকে দিস। ভালো করে খুঁজে দেখা, পেলে তুই নিস। পাঁচুটা তো একটা ইডিয়েট, জোলাপের পর্যন্ত সহ্য তার হয় না। বাক্সের মধ্যে লাল চুনির কানে দুল আছে, ওটা তোর মাকে দিবি কেমন? আর দেখা দেখি ওই বেটা চিড়েটাকে আর ওই বুড়োটাকে এক্কেবারে বোকা বানিয়ে দিস। বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই। গজা আমার ব্যবসা করছে। আহা, বাবা বিশ্বনাথ না দেখলে পাপিষ্ঠদের যে কি গতি হবে। এই বলে প্রতিবেশী আমার কপালে একটা চুমু খেয়ে প্রতিবেশী ছোট কাকার তৈরি সেই কাঠের সিঁড়ি বেয়ে বাগানের দিকে চললেন। এই বলেই প্রতিবেশী আমাকে একটা চুমু খেলো আর ছোট কাকার তৈরি সেই কাঠের সিঁড়ি সেই দিক দিয়ে বিয়ে বাগানের দিকে চললেন। এবং পেছন ফিরতেই দেখতে পেলাম যে হাতটা তিনি পেছনে রেখেছিলেন, সে হাতে রয়েছে ইয়া মস্ত একটা গদা। ওই গদাটা দেখে এমন চমকে গেলাম যে আমার ঘুমটাই ভেঙে গেল। দেখলাম সকালবেলার রোদ পেছন দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরিয়ে দিয়েছে। ওই কাটা সিঁড়ির দাগটা রোদের আলোয় চকচক করছে। হঠাৎই কেন জানি আমার মনে হলো সিঁড়িটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। হঠাৎ করে আমার সেই চিঠিটার কথাও মনে পড়ে গেল। ভাবলাম এই তো সুবর্ণ সুযোগ গোপনে চিঠি পড়বার। পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা রয়েছে, শ্রীযুক্ত বাবু বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে 200 টাকা পাইলাম, সব অনুসন্ধানাদি গোপন থাকিবে। আমি অবাক হয়ে ভাবছি, সেচ দাদা মশাই কি উদ্দেশ্যে ওই চিমড়েটাকে টাকা দিলেন? কি অনুসন্ধানে? এ তো ভীষণ সন্দেহজনক। এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতন ঘরে ঢুকেই দুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বোয়াল মাছের মতন হাঁপাতে লাগলো। মুখটা দেখলাম আগের চাইতেও সাদা, কপালে ঘাম দেখা দিয়েছে, চুল উস্কো খুস্কো। সঙ্গে সঙ্গে চিঠিটা পকেটে পড়লাম এবং লাফিয়ে বিছানা থেকে নামলাম। কি হয়েছে গো পাঁচু মামা, আবার জোলাপ খেয়েছো নাকি? পাঁচু মামা বলল, আর বলিস নি, ওই ওই খেন্তি পিসি এসেছে। খেন্তি পিসি? ওটা আবার কে গো? পাঁচু মামা তখন আমসিপানা মুখ করে বলল, প্রদীপিসি দি সেকেন্ড। চিঠিটা পাঁচু মামার নাকের সামনে নেড়ে বললাম, ওহ, ওসব তুচ্ছ ব্যাপার ছাড়ো দেখি। এই দেখো, এটা স্বয়ং দাদামশাইয়ের কারসাজি। এতে দাদামশাই বড়ভাবে জড়িত রয়েছে। এই দেখো তার প্রমাণ। পাঁচু মামার চোখ গোল গোল করে চিঠিটা সবে পড়তে যাবে এমন সময় প্রচন্ড ধাক্কা খেয়ে দরজা খুলে গেল। আর সত্য বলছি, অবিকল আমার সেই স্বপ্নে দেখা প্রদীপিসি, ওর মতোই একজন ভেতরে এলো। বুঝলাম এই হলো ওই খেন্তি পিসি। পাঁচু মামা দরজায় ঠেলাকে ছিটকে আমার খাটের ওপর পড়েছিল। সেখান থেকে সরু গলায় চেঁচিয়ে বলল, কি কি করতে পারো কি তুমি? এমন কোনো স্ত্রীলোক জন্মায়নি যে আমাকে ভয় পায়। জানো, আমার বুকের মধ্যে সিংহ। এইটুকু বলেই খেন্তি পিসি কোমরে কাপড় জড়িয়ে যেই না এগিয়েছে, ঠিক তখনই পাঁচু মামা খাটের তলায় যত হাঁড়ি কলসি ছিল সেই দিকে সেদিয়ে গেল। খেন্তি পিসি তখনই আমার দিকে মুখ করে তাকালো। বাপরে, যা তাকালো! আমি তো প্রায় ঠকঠক করে কাঁপতে লাগলাম। কি যেন একটা বলতেই যাচ্ছিল,
কিন্তু তখনই সেজ দাদামশাই এসে বলল, আহ খেন্তি, তুই আবার এখানে কেন? খেন্তি পিসি অমনি চায়না ক্যান্ডেল পাওয়ারের চোখ দুটো আমার উপর থেকে সরিয়ে বরফের মতো ঠান্ডা গলায় বলল, কেন, তোমার কি তাতে কোনো অসুবিধা হচ্ছে? পুজোর সময় তো কাঁচ কলাও দিলে না, আমার ভজা কেচে কাপড় দিলে, সেও অতি খেলো সস্তার আবেশ। বাপের বাড়ি থেকে কলাটা মূলোটা তো দূরে থাক, কচুটাও মুখে দেখিনি, তাই বলে বৌদির ঘরের কোনাটাও একটু জায়গা হবে না? সেজদাদামশাই একবার গলা পরিষ্কার করে পাঁচু মামাকে তাড়া দিয়ে বললেন, এই এই পাঁচু, হতভাগা, বেরিয়ে আয় বলছি, আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়েছে, খুঁজে দে বলছি, নইলে ভালো হবে না। সঙ্গে সঙ্গে খেন্তি পিসিও বললেন, বেরো বেরো বলছি এক্ষুনি, তুই নিয়েছিস, আমি জানি, আমার সুটকেস থেকে তুই বাড়ির নকশাখানা সরিয়েছিস, বেরো বলছি। কি ভাবছিস আমি কিছু বুঝি না? ওই প্রতিবেশীর বাক্সের জন্য তোরা ছকছক করে বেড়াচ্ছিস, অথচ বাক্স কারুর অধিকারে নেই, ওটা স্ত্রীধন, ওটা আমি পাবো। সেজ দাদামশাই তখন রেগে বললেন, কি বললি, তুই পাবি? ওটা তোর ভজার পেটে যাবে বল, আমি আইন পাশ করেছি তা জানিস, কেউ যদি পায় তা আমি পাবো। জানিস 200 টাকা খরচা করে আমি একটা ডিটেকটিভ লাগিয়েছি, ও বাক্স আমি বের করবই। এইবার দরজার কাছ থেকে একটা নরম কাশির শব্দ শোনা গেল। দেখলাম চিমড়ে ভদ্রলোক সেখানে কালো আলস্টার পরে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছেন। বিড়িটা শেষ করে তিনি বললেন, তা মনে থাকে যেন 3 ভাগের 1 ভাগ আমার, যদি বাক্স পান আমার অদ্ভুত বুদ্ধির সাহায্যেই তো পাবেন। এইদিকে খেন্তি পিসি ততক্ষণে একটা কাণ্ড বাঁধিয়েছে। পাঁচু আমার পা দুটো একটু খাটের বাইরে বেরিয়ে এসেছিল, আর দেখে কে, পা দুটো ধরে হিড় করে টেনে বার করলো তাকে। যেই না বার করেছে, খেন্তি পিসি অমনি 2 থাপ্পড় লাগালেন, আর বুক পকেটের থেকে একটা মোটা মতন কাগজ টেনে বের করে বললেন, এই এই পেয়েছি। তারপর কাগজটা খুলে বললেন, ইস, দেখেছো সেজদা, ব্যাটার ছেলে সংস্কৃতে 19 পেয়েছে। সেজ দাদামশাই অমনি তেড়ে এলেন, কই দেখি দেখি। পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটের তলায় পা গুটিয়ে শুটিয়ে বসে পড়ল। খাটের ভেতর ঢুকেই পাঁচু মামা বলল, আমার কলেজের পরীক্ষার রিপোর্ট নিয়ে তোমাদের কি, বরঞ্চ ইচড়ে পড়া ছোকরার হাতে যে কাগজটা আছে সেটা কি? যা বাবা, পাঁচু মামার কাছে আমি এমন বিশ্বাসঘাতকতা আশাই করিনি, কিন্তু তখন দেখলাম আপত্তি টাপত্তি করবার কোনো জায়গাই নেই, সকলে আমাকে গোল করে ঘিরে ধরে ফেলেছে। বুঝলাম বিপদ সন্নিকট। হঠাৎ করে ও দিদিমা চেঁচিয়ে ধা করে আমার পেছনে দরজাটা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম। একেবারে ছাদে গিয়ে উপস্থিত হলাম, এবার আমি নিরাপদ। আমি তখন ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতো হাঁপিয়ে নিলাম। আমি জানি ওদের কারোরই সাধ্য নেই উপরে ওঠা। আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরিয়ে দিল। দেখলাম ছাদে রাশি রাশি পাতা জমেছে, কত বছর ধরে কে জানে। কিছুক্ষণ পরে খিদে খিদে ভাব এলো, কিন্তু নিচে গেলেই তো সকলে ওত পেতে বসে আছে। নেমেছে কি কপাত করে ধরবে, অমনি আর আমার নাম্বার ইচ্ছে রইল না। দরকার হলে ছাদের শুধু দিনটা কেন, রাতটাও কাটাবো স্থির করলাম। ওপরে বসেই নেচেছে আমাকে নিয়ে তামাশা চলছে তা ভালোই বুঝলাম। আমি একটা খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম। কত যে পায়রা কে জানে সেখানে, যেন পায়রাদের রাজ্যে এসেছি। খোপের ভেতর থেকে দেখলাম কচি কচি লাল মুখরা আমাকে অবাক হয়ে দেখছে। হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা, কেবল এক কোণে 2টো খোপ ছাড়া।
তখন আমার গায়ের লোমগুলো খড়খড় করে একটার পর একটা উঠে দাঁড়ালো, আর পা দুটো তুলতুলে মাখনের মতন হয়ে গেল। কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম, যে আমি কোনো দিনও অঙ্কে 40-এর বেশি পেলাম না, সে আমি কি তবে আজকে 100 বছর ধরে কেউ চাপায়নি সেই খুঁজে পাবো? খট করে হাঁটু দুটো আমার শক্ত হয়ে গেল, আর আমি তরতর করে গম্বুজের খাঁচে খাঁচে পা দিয়ে উপরে উঠে গেলাম। ওপরে গিয়ে দেখি গম্বুজের চারদিকটা গোলপানা বটে, কিন্তু মাঝখানটা ফোবরা। ভেতরের দেওয়াল কেটে লেখা রয়েছে, ইতি শ্রী গজার একমাত্র আশ্রয়। ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভেতরে। দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতো ছোট তাক করা আছে। বোধহয় তারই বাইরের দিকটা যে খোপ আছে, তাতেই জায়গার অভাবে পায়রা বাস করেনি। তাই দেখেই আমার সন্দেহ হয়েছিল। মাটিতে বসে 2 হাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। কি আর বলবো, তার রং একটুকুও চটেনি, একেবারে চকচক করছে, আর ঢাকনার ওপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জলজল করছে। নিমেষের মধ্যে বাক্সের ঢাকনা খুলে ফেললাম। ওপরে খানিকটা ছেঁড়া মতন হলদে হাতে তৈরি কাগজ, মাঝখানে একটা ছ্যাঁদা করে সুতো চালিয়ে কাগজগুলো একসঙ্গে আটকানো, যাকে বলে পুঁথি। তার এক পৃষ্ঠায় সংস্কৃত মন্ত্র লেখা, অন্য পৃষ্ঠায় খোঁচা খোঁচা হরফে গজা কি সব লিখেছে। সেই পুঁথিও নামালাম, নামিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। বাক্সের মধ্যে 8-10টা সাদা লাল নীল সবুজ পাথর বসানো আংটিও রয়েছে, হার বালা কত কি, আর ওই চুনি বসানো কানের দুল। বুঝলাম সামনে প্রদীপেশি এইটাই আমার মাকে দিতে বলেছিলেন, তাই সেটা তখনই পকেটে পড়লাম। পুঁথিটা পড়তে গিয়ে বুঝলাম এটা শ্রীগজা লেখা। আমার বোঝার সাধ্য নেই, এটা বরঞ্চ সেজ দাদা মশাইকেই দেওয়া দরকার। আর বাক্সটা দিদিমাকে দেব, যেমন খুশি ভাগ করে দেবেন। আমি তখন ওদেরকে ক্ষমা করলাম। কত কষ্ট করে যে সিঁড়ি বেয়ে বাক্সটা নিয়ে নিচে নামলাম, তা এক অমানুষিক কাজ। নেমে আসতে দেখে সকলে চক্রাকারে ঘিরে ধরেছে আমাকে, কিন্তু আমার হাতে বাক্স দেখে ওরা অবাক, বুঝেছে এটা সেই প্রদীপেশির বাক্স। ফেল ফেল করে সকলে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কেউ কিচ্ছুটি বলছে না। আমি দিদিমার হাতে বাক্স দিলাম, আর পুঁথিটা সেজ দাদা মশাইয়ের হাতে দিলাম। সেজ দাদা মশাই উল্টে পাল্টে দেখলো, তারপর বলল, আরে এ যে বাবার প্রদীপেশি ছোট বোন মণিপিসির বিয়ের আসন থেকে হারিয়ে যাওয়া সেই পুঁথিটা, এ কোথায় পেলি? আর এ কি, শোনো গো শোনো, প্রদীপেশির ছেলে শ্রীগজা কি লিখেছে শোনো। হ্যাঁ, এতে এক ডায়েরি মনে হচ্ছে, না আছে কোনো তারিখ, না আছে কোনো বানানের মাথা মুন্ডু। সাক্ষাৎ মাসির বিয়ের জায়গা থেকে বিয়ের মন্ত্রের পুঁথি চুরি করে তাতে কি লিখেছে দেখো। সোমবার সর্বনাশ হইয়াছে। মাতা ঠাকুরানীর গরুর গাড়ি ওঠানে প্রবেশ করিতেই আগে নামিয়ে আমার হাতে বর্মি বাক্স গুছিয়ে দিয়া মাতা ঠাকুরানীর সমস্ত ভুলিয়া গিয়াছেন। অভ্যাস মতো বাড়ির সৌত সকলকে তার কারণে পীড়ন করিতেছেন। মঙ্গলবার আর পারা যায় না, বাক্স আমি কিছুতেই কাহকেও দেব না। স্থির করিয়াছি, ইহা যেরূপ খোঁজাখুঁজি শুরু করিয়াছে, বাক্স বগল লইয়া উহাদের সঙ্গে সঙ্গে খোঁজা ছাড়া কোনো উপায় নাই। সেজ দাদা মশাই পরপর কত কি বললেন। সেজ দাদা মশাই তারপর সবকিছুই বললেন, গজা কিভাবে সেটা রেখেছিল, কিভাবে জায়গা খুঁজে পেয়েছিল, সবকিছু। আমি তো সেই ভাঙা সিঁড়ি দিয়ে উঠেছিলাম, বুঝলাম এতক্ষণে। আমি কেন, সকলেই বলছিল সেই সিঁড়িটা তো ওই দাদা ঠাকুর কেটে ফেলেছিলেন, যেটা সেজ দাদাই ছোটকা তৈরি করেছিল, তাই সেটা এতদিন কেউ খুঁজেই পায়নি। এরপর সকলে সেই বাক্স খুলে ঘিরে বসলো। সকলে খুব আনন্দ পেল।